अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन् कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা আলোচনা করছি শিল প্রভুপাদ লীলামৃত থেকে। এপ্রিল 1972 শিল প্রভুপাদ উনি বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির নির্মাণের বিষয়ে চিন্তা করতে শুরু করেছেন। আর উনি ওনার একটা শিষ্য সুরভি প্রভু ওনাকে ডেকে বলেছেন আপনি যেভাবে মানে বোম্বে সেন্টারকে উনি ডিজাইন ড্র করেছেন মন্দিরের ঠিক ওই রকম আপনি এখানে প্রভুপাদ বলেছেন যেরকম গোবিন্দজি মন্দির আছে রূপ গোস্বামীর যে নির্মিত গোবিন্দজির কাছে যে মন্দির আছে ঠিক ওই রকম যেরকম ওখানে মন্দিরের ডিজাইন ওই রকম ডিজাইন নিয়ে কিছু আপনি একটা নতুন আমার কৃষ্ণ বলরাম মন্দিরের জন্য একটা ডিজাইন করার জন্য অনুরোধ করেছেন। আর সুরভি একটা আর্কিটেক্ট বৃন্দাবনে একটা আর্কিটেক্টের সহায়তা নিয়ে উনি যেরকম প্রভুপাদ বলেছেন ওরকম করে দিয়েছে আর প্রভুপাদ ওটা মানে স্যাংশন করে দিয়েছে। আর প্রভুপাদ বলেছে এই বিষয়টা নিয়ে কি বৃন্দাবনে একটা সবচেয়ে বড় মন্দির হবে। দিল্লি থেকে অনেক ভদ্রলোক এখানে আসবে আর যে ভক্তরা আছে ওরা সবাই এখানে থাকবে, ওরাও থাকবে। বিশেষ রূপে যে শনিবার রবিবার দিনে ওরকম আসবে এখানে। আর এখানে বৈকুণ্ঠ অনুভূতি এখানে আস্বাদন করবে। সেই জন্য একটা অদ্ভুত মন্দিরকে আপনারা সবাই নির্মাণ করতে হবে। নাহলে আপনি সবাই আমেরিকা থেকে যে ছেলে আছে সবাই তাহলে কি প্রয়োজন আপনি আমেরিকা থেকে এসে তাহলে সেই জন্য এই ইম্পর্টেন্ট আমাদের যে কৃষ্ণ বলরাম মন্দির ইসকনের এই প্রজেক্ট আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট। আর গুরুদাস ওই সময় ওখানে এই বিষয়ে দেখছেন প্রভুপাদের সঙ্গে উনি এই বিষয় নিয়ে যোগাযোগ রেগুলারে আছে চিঠির মাধ্যমে।
আর প্রভুপাদ ওনাকে কিছু জিনিস বলেছেন করতে, খেয়াল সতর্ক থাকার জন্য, কিন্তু যেমন উনি হয়তো ওই জিনিসকে একটু নেগলেক্ট করেছেন। বৃন্দাবনে যেমন প্রভুপাদ বলেছেন একটা ওয়েল তৈরি করার জন্য আর একটা সিটি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য বারবার বলেছেন। উনি চিঠিতে লিখেছেন কি ওনাকে, আমি প্রথম দিকে আপনাকে বলছি এখানে আমাকে বৃন্দাবনের গোবিন্দজি মন্দির মতো এখানে একটা মন্দির আমাকে লাগবে। অনেক চিঠি আমি লিখেছিলাম, কিন্তু এখন পর্যন্ত হয় না। এখানে তো আমি যে সুরভি প্রভু প্ল্যান ওটা আমি স্যাংশন করে দিয়েছিলাম, আবার 2 সপ্তাহ পরে আবার গুরুদাসকে এই পয়েন্ট নিয়ে লিখেছেন, এই গোবিন্দজি মতো মন্দির আমাকে এখানে তৈরি করতে চাইছে, কেন, অসুবিধা কি? আপনি বলছে আপনি 6 মাস থেকে অনেক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, তাহলে কেন হচ্ছে না? এই তো যে কোনো ইঞ্জিনিয়ার থেকে করে কাজ করা যাবে, পেপার কাজ। তো আপনি এতবার আমাকে চিঠি লিখছে কিন্তু কিছু কাজ হয়নি এখন। বৃন্দাবনে প্রভুপাদ ভেবেছেন মন্দির তৈরি করো তো মানে কষ্টদায়ক নেই, কিন্তু জানি না কেন এত ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। তো আর প্রভুপাদ একটু ভয় ছিল কি ভক্তরা যে কেউ ওখানে কাজ করছে সবাই যদি বেশি বেশি খরচ করে দেয় আর খুব বেশি যদি খরচ হয়ে যায়, তো এই জন্য প্রভুপাদ বলছে কি আমি এখনই যেরকম প্ল্যান লাস্ট করেছি ওই রকম করুন, যদি একটু কম খরচ হয় ভালো ওটাই করুন। বিশেষ রূপে প্রভুপাদের একটাই চিন্তা কি আবার কেউ না এই ইস্কন ভক্তকে দেখে লোক একটু চিট করতে চেষ্টা করে, এটাই প্রভুপাদের একটা চিন্তা ছিল। তো প্রভুপাদ ওই সময়ই বলেছেন এই কৃষ্ণ বলরাম হবে বিগ্রহ, এই মন্দিরে কৃষ্ণ বলরাম হবে। কৃষ্ণ কালো রঙে হবে, শ্যামবর্ণ, আর বলরাম সফেদ। আর যেরকম ভগবত দর্শনে ছবি আছে ঠিক ওই রকম হবে। আর ওখানে বাইরে বোর্ড লাগাবেন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। প্রভুপাদ কেন কৃষ্ণ বলরামকে ওখানে মন্দিরে মেন বিগ্রহ রূপে স্থাপনা করতে চাইছে, কিছু কারণ আছে। একটা কারণ আছে কি বৃন্দাবনে অনেক মন্দির আছে রাধা কৃষ্ণ, কিন্তু এটা ইস্কনের একটা আলাদা হতে চাই প্রভুপাদ, তো কৃষ্ণ বলরাম করছে। আরেকটা কারণ আছে কি এই জমি যেখানে মন্দির হচ্ছে ওটা জমি হচ্ছে রমন রীতি, বৃন্দাবনের রমন রীতি, এই জায়গাতে কৃষ্ণ আর বলরাম খেলা করেছেন। সেই জন্য প্রভুপাদের একটা ইচ্ছা ছিল কি এখানে তাহলে কৃষ্ণ বলরাম খেলা করেছেন, সেই জন্য কৃষ্ণ বলরামই বিগ্রহ মেন বিগ্রহ রূপে স্থাপনা করব। আর এখনই বৃন্দাবনে কৃষ্ণ অবতীর্ণ হয়ে তো 5000 বছর হয়ে গেছে, আগে এসেছেন কৃষ্ণ লীলা করেছেন। তাও এখানে এখনই বাতাবরণ কিছু কিছু ওই রকম আছে, অনেক জিনিস যেরকম অনেক পিকক, অনেক রকম পাখি, তো এইসব আপনি দেখতে পারবেন বৃন্দাবনে যেরকম বর্ণনা আছে, যেরকম ভাগবতমে বর্ণনা আছে, যেরকম কৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই ভিতরে প্রভুপাদ বর্ণনা করেছেন বৃন্দাবনের কিছু কিছু জিনিস এখনই দেখতে পারবেন। যেরকম ওখানে লিখেছেন কি ওখানে কৃষ্ণ আর বলরাম ওই যমুনার নদী তটে অনেক সুন্দর বাতাবরণকে বর্ণনা করেছেন আর প্রশংসা করেছেন। দেখুন কত ভালো ওখানে পাখি, ওখানে সব কিছু জিনিস, আর সেই জন্য এত সুন্দর জায়গা এখানে, সেই জন্য এই জায়গাকে চুজ করেছেন কৃষ্ণ আর বলরাম এখানে খেলা করার জন্য। তো ভাগবতমে এই জিনিসকে বর্ণনা করা হয়েছে।
আর যে যেই বৃন্দাবনে কৃষ্ণ বলরামের সাথে খেলা করেছেন, যত ছেলে গোপসখা সবাই ছিল, ওই সবাই মানে সাধারণ লোক নেই। এরকম ভগবানের সঙ্গে লীলা খেলা করার জন্য যদি সুযোগ পেতে হয়, তাহলে আপনি আধ্যাত্মিক পথে অনেক উন্নতি যে করেছেন, ওরাকে এটা এরকম সুবিধা সুযোগ পাবে। তো সেই জন্য সাধারণ মানুষ ছিল না, ওরা সবাই বৃন্দাবনবাসীরা এরকম অনেক জন্ম যদি ভালো কেউ সেবা করেছে, এরকম সুবিধা পাবে কৃষ্ণ বলরামের সাথে লীলা করার জন্য। তো প্রভুপাদের ইচ্ছা ছিল এখানে একটা মন্দির স্থাপনা করলে একটু ভালো সুন্দর আধ্যাত্মিক জায়গা, আধ্যাত্মিক বাতাবরণ থাকবে, যেখানে দূর থেকে দিল্লি থেকে লোক আসবে রেগুলার, আর ওনার শিষ্যরা থাকতে পারবেন, আস্বাদন করতে পারবেন। উনি অলরেডি কিছু কিছু লেটার পেয়েছে, কিছু কিছু ট্যুরিস্ট কোম্পানি, ট্রাভেল এজেন্সি থেকে, কি উনি অনেক ওনার ট্যুরিস্টকে নিয়ে আসতে চাই, যদি ইসকনে গেস্ট হাউস আছে জেলে আমরা নিয়ে আসতে চাই, সুবিধা আছে কি। তো এরকম প্রভুপাদ দেখছে কি এখানে আসলে অনেক লোক ঘুরতে আসতে চায় বৃন্দাবনে, হ্যাঁ, কিন্তু অনেক জায়গা যে আছে চিটার লোক আছে, এখানে ট্যুরিস্টকে চিটিং করছে। তো সেই জন্য প্রভুপাদ চাইছে একটু সুন্দর জায়গা থাকে, যেখানে ওরা বৃন্দাবনের আস্বাদন করতে পারে আসল বৃন্দাবন কি। তো সেই জন্য প্রভুপাদ লিখেছেন। তো এখানে প্রভুপাদ সেই জন্য বলেছেন কি এখানে সব বৃন্দাবনে এটা সেন্টার হবে, আর এখানে যে কেউ ট্যুরিস্ট হিপি যে কেউ এখানে আসবে সবাইকে এখানে প্রসাদ দেওয়া যাবে, সবাইকে বলবেন জপ করতে হবে, মন্দির পরিষ্কার করতে হবে, আমার বই পড়তে হবে, এরকম সব সুবিধাতে কি সবাই ভক্ত হয়ে যায়। যে যে মন্দিরে আসছে সবাই এরকম বাতাবরণ সুবিধা দেখে সবাই আস্তে আস্তে ভক্ত হয়ে যায়। আরেকটা বিশেষ কারণ ছিল, প্রভুপাদ এখানে কৃষ্ণ বলরাম মন্দির চয়েস করেছেন। বলরাম হচ্ছে কৃষ্ণের প্রথম অবতার, সংকর্ষণ। তারপর এই সংকর্ষণ রূপে তো উনি সারা বিশ্বকে ধারণ করে রাখে। সেই জন্য আমরা সবাই বৈষ্ণব বলরামকে প্রার্থনা করতে হবে আধ্যাত্মিক শক্তি পাওয়ার জন্য। আপনি বলরামকে এরকম প্রার্থনা করতে পারবেন, জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর রায় কি, শ্রীল প্রভুপাদ কি। এরকম বলরামজিকে আপনি প্রার্থনা করতে পারবেন কি প্রভুপাদ বলেছেন আপনার যা কিছু কমি আছে, তো আপনি ভগবানকে বলরামকে প্রার্থনা করতে পারবেন। বলরাম আপনাকে শক্তি দেবে আধ্যাত্মিক বিষয়ে। উনি হচ্ছে আদিগুরু সবার। তো প্রভুপাদ যেরকম অন্য মন্দিরে ইসকন মন্দিরে আছে, ওই রকম এখানে 3টে আল্টার হবে। মাঝখানে তো কৃষ্ণ বলরাম থাকবে, আর সঙ্গে ওনার পাশে থাকবে একদিকে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আছে, হ্যাঁ না? তো নিত্যানন্দ প্রভু আছে কৃপা অবতার, উনি পতিত পাবন। তো সেই জন্য এখানে কৃষ্ণ বলরাম আরাধনা হবে এবং চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু আরাধনা হবে। তাহলে এটা ওনাকে রাখছে কেন? প্রচার করার জন্য। ওরা প্রচার করেছেন। আর সঙ্গে প্রভুপাদ চাইতে রাধা শ্যাম সুন্দর, আর ওনার সাথে 2টো গোপী ললিতা বিশাখা বিগ্রহ হবে। তো প্রভুপাদ তো ওখানেই অল টাইম থাকতে পারবেন না বৃন্দাবনে, তাও প্রভুপাদ আসতে যাতে হয়। তো যেই সময় প্রভুপাদ এখানে থাকতেন না, তো সব কাজগুলো কনস্ট্রাকশনের কাজও মানে স্লো হয়ে যেত, কাজ বেশি হতো না। ওই সময় গুরুদাস
প্রভু ছিলেন টেম্পল প্রেসিডেন্ট ওখানে, আর ওনার কাছে খুবই কম টাকা ছিল, আর ওনাকে এই টাকাগুলো কীভাবে ম্যানেজ করতে হবে ওখানে ওনার একটু মানে কমই ছিল, মানে খুব এক্সপার্ট ছিল না উনি। তো প্রভুপাদ ওনাকে ডাকতেন ড্যাম চিপ বাবু, মানে এটা অ্যাকচুয়ালি ওখানকে মানে ভারতীয় লোক পাশ্চাত্য দেশের লোককে এরকম, মানে ইস্কনের পাশ্চাত্য দেশ থেকে এসেছেন আমেরিকান লোক, ইউরোপিয়ান লোক, ওনাকে এরকম বলতেন ড্যাম চিপ। কেন? যা কিছু কেনাকাটি করতে যায়, বুঝেছেন তো, আমেরিকান লোক ইন্ডিয়ান যে ভারতীয় লোক বেশি বেশি দাম দিয়ে দেয়, তাহলে বলবে খুব চিপ, ড্যাম চিপ। তো ওরা বুঝতে পারে না কি বেশি বেশি টাকা নিয়ে চিটিং করছে, তো সেই জন্য ভারতের লোক ওনাকে দেখে বলবে ড্যাম চিপ বাবু। তো প্রভুপাদ ওইরকম বলছে, মানে আপনারা বেশি বেশি টাকায় কিনছে আর বলছে কি এটা খুব সস্তায় পেয়ে গেছে, বুঝেছেন তো। তো এটাই খুব প্রভুপাদের একটা চিন্তা ছিল এনার নিয়ে। সেই জন্য প্রভুপাদ একটু ভয় ছিল, আমি যদি এখানে টাকা দিয়ে দিই ওনাকে খরচ করার জন্য, কেমনভাবে খরচ করবে। হ্যাঁ, প্রভুপাদের একটা এই সমস্যা ছিল। সেই জন্য প্রভুপাদ এটাকে, মানে উনি তো আর সময় এখানে থাকতে পারবেন না, তো উনি একটা সিস্টেম করেছেন। কি সিস্টেম করেছেন? কি যা কিছু মানে খরচ হবে ওখানে, মানে প্রভুপাদ যখন ওটা স্যাংশন করবে, ওই চেক প্রভুপাদ স্যাংশন করবে, তখনই ওরা টাকা পাবে আর খরচ করতে পারে। মানে কিভাবে, যদি প্রভুপাদ ওখানে থাকে না, উনি ট্রাভেলিং করতে হয়, তাও প্রভুপাদের কাছে এই খবর যাবে কী খরচ হচ্ছে, কী জন্য কী সব, তারপর ওই প্রভুপাদ স্যাংশন করবে। প্রভুপাদ যেখানে ট্রাভেলিং করছে, যে সময় মানে আরেকটা প্রভুপাদ এরকম কমপ্লিকেটেড সিস্টেম করেছেন, গুরুদাস প্রভু যা কিছু উনি খরচ করতে চাই, হ্যাঁ, তাহলে তেজাস প্রভু ছিলেন দিল্লি মন্দিরের প্রেসিডেন্ট, উনি আসতেন এখানে, ওনাকে আসতে হবে, হ্যাঁ, বৃন্দাবনে এসে তারপর কি কি খরচ উনি করতে চাই সব উনি স্যাংশন করবে। তারপর কত খরচ হবে ওরা অত জিনিসের টাকার চেক তৈরি হবে, তারপরে চেককে প্রভুপাদকে পাঠানো হবে, তারপর প্রভুপাদ যেখানে আছে ওখানে চেক মেলে পেয়ে যাবে, তারপর প্রভুপাদ সাইন করে দিল্লিকে পাঠাতেন, তারপর তেজস প্রভু আবার উনি সাইন করে তারপর গুরুদাসকে দিতেন, তখন উনি টাকা পেতেন। তো এরকম সিস্টেম করেছে, তাহলে বেশি বেশি ওরা ফালতু কাজ করে নষ্ট করে না টাকা। তো মানে প্রভুপাদ তো চাইছে না সব দিকে ম্যানেজমেন্ট করার, ওনার তো ইচ্ছা ছিল সব বই রচনা করা, প্রচার করা, কিন্তু এখানে তো দেখতে হচ্ছে কেন এরা কিছু ভালো করে করছেন না। সেই জন্য এতগুলো করার পরে, তো সিস্টেম করার পরে, তা বলার পরে, তাও গুরুদাস প্রভু অনেকবার টাকাকে মানে এদিকে ওদিকে খরচ করে মানে নষ্ট করে দিতেন। মানে যেমন উনি প্রভুপাদ কনস্ট্রাকশনের জন্য এই জিনিসে কনস্ট্রাকশন করার জন্য পাঠিয়েছেন, উনি মন্দিরে অন্য কোনো কাজে খরচ করে দেয়, এরকম হতো। এরকম প্রভুপাদ ওই 1972-তে এপ্রিল থেকে শুরু করেছেন বলতে কনস্ট্রাকশনের কাজ। তারপর যে সময় কার্তিক মাসে এসেছেন উনি মানে মোটামুটি 1 মাস উনি বাইরে ছিলেন, আর ওখান থেকে উনি চিঠির মাধ্যমে বলছে এটা করুন ওটা করুন দূর থেকে। কিন্তু 1 বছর পরে যখন কার্তিক মাসে এসেছেন, আর সব জায়গা তো প্রচার ভালোই হচ্ছে, আর অনেক জায়গাতে ওনাকে যেতেই হবে, কিন্তু এই 3 জায়গা ভারতে, বম্বে, বৃন্দাবন আর মায়াপুর, এই 3 জায়গা প্রভুপাদের মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর অনেক টাকাও এখানে প্রভুপাদ খরচ করছে নির্মাণ করার জন্য মন্দির। আর প্রভুপাদ বেশি আসেনি এতদিন বৃন্দাবনে, শুধু চিঠিতেই সব ডাইরেকশন দিচ্ছে। ভেবেছেন যেরকম গুরুদাস প্রভু ওনাকে চিঠি লিখতেন, হয়ে যাচ্ছে, খুব ভালো কাজ চলছে, এটা ওটা অনেক, মানে এই সামনে বছর জন্মাষ্টমীতে মন্দির উদ্বোধন হয়ে যাবে, এরকম কথা বলতেন। তো প্রভুপাদ ওটা শুনে ঠিক আছে, আর কিন্তু ওখানে সুরভি প্রভু কনস্ট্রাকশনের ইনচার্জ ছিল, আর উনি জানেন কি প্রভুপাদ জেনেছে কি, কিন্তু কাজ অনেক স্লো চলছে। গুরুদাস প্রভু বলছে হয়ে যাবে সব হচ্ছে ভালো, কিন্তু প্রভুপাদ বুঝেছেন, জানতেন কি একটু স্লোই চলছে কাজ, অত ফাস্ট চলছে না।
তাও প্রভুপাদ দেখতেন কি ঠিক আছে গুরুদাস প্রভুর কনফিডেন্স আছে কি সামনে বছর জন্মাষ্টমীতে মন্দির উদ্বোধন করে দেবে, খুলে দেবে, তাহলে খুশি হতেন প্রভুপাদ, ঠিক আছে ভালো। আর প্রভুপাদ ওনাকে বলতেন এরকম চিঠিতে, যদি আপনি সামনে বছর জন্মাষ্টমীতে মন্দির যদি উদ্বোধন করে দেন তাহলে আপনি খুব বড় কাজ করে দেন ভগবানের জন্য। যেই জায়গাতে আমি থাক, যখন আপনি কমপ্লিট করে দেবেন জন্মাষ্টমী পর্যন্ত, তাহলে আমি তুরন্ত ওখানে চলে আসবো, সঙ্গে সঙ্গে আসবো বৃন্দাবনের মন্দিরে বিগ্রহকে প্রতিষ্ঠা করে দেব। কিন্তু ওই জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। যদি আপনি ঠিক টাইমে কাজ করতে পারেন না, তাহলে আমি খুব অসন্তুষ্ট হয়ে যাব আর অনেক রেগে যাব, আপনাকে ভোকা দেব, এরকম বলে দিয়েছে প্রভুপাদ চিঠিতে। আর প্রভুপাদ বলেছেন এই জুন মাস থেকে মানে বৃষ্টি শুরু হয়ে যাবে, সেই জন্য তার আগে যত বেশি কাজ করা যাবে কনস্ট্রাকশনের ওটা শেষ করুন, নাহলে খুব অসুবিধা হবে পরে। যদি আপনি সত্যি সত্যি জন্মাষ্টমী পর্যন্ত মন্দির উদ্বোধন করতে চাই, তাহলে আপনাকে জুন মাসের ভিতরে কনস্ট্রাকশন কাজ শেষ করতে হবে। কিন্তু যে কেউ বৃন্দাবনে গিয়ে দেখতে পারবেন, ওখানে বলতে পারবেন দেখে কি এটা সম্ভব নেই, টাইমে মন্দির কনস্ট্রাকশন কমপ্লিট হতে পাবে না। কেন? ওখানে দেখছে কি কিছু নেই, এখনই ফাউন্ডেশন দিয়েছে আর শুধুমাত্র ওখানে জিনিসপত্র পড়ে আছে। 3-4 ভক্ত শুধু ওখানে থাকছে আর খুব কষ্ট করে লেবারকে পেয়ে খুব কষ্ট করে জিনিসপত্রকে নিয়ে কনস্ট্রাকশন করার চেষ্টা করছে। আর ওই সময় গরম যে সময় পড়েছেন, এত গরম ছিল, মানে ভক্তরা ওখানে অত গরমে কাজ করতে পারতেন না, কিছু সময় কাজ করতেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তেন, অত কাজ করতে পারে না এত গরমে ওখানে। আর সিমেন্ট স্টিল সব দাম খুব বেড়ে গেছে ওই সময়। আর প্রভুপাদ যখন ওনাকে জিজ্ঞাসা করছে, গুরুদাস প্রভুকে চিঠি পাঠাচ্ছে, কেমন কী হয়েছে কিছু হচ্ছে, গুরুদাস প্রভু তো বলবেন হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে, হয়ে যাবে। তো প্রভুপাদ ওনাকে ওই রকম এনকারেজ করতেন, প্রশংসা করতেন। কিন্তু প্রভুপাদ ও শুনছে গুরুদাস থেকে কি হয়ে যায়, কিন্তু প্রভুপাদ বুঝতে পারছে কি এখানে কিছু তো মানে গন্ডগোল আছে। তাও প্রভুপাদ ওনাকে বলতেন আপনি একটু দেখাশোনা দেখে কাজ করুন টাকাকে, শুধুমাত্র আমি যা কিছু টাকা পাঠাই শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজের জন্য ব্যবহার করতে হবে, এরকম বারবার প্রভুপাদ ওনাকে বলছে। আর আস্তে 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 সময় চলে যাচ্ছে। আর এই যে কথা ছিল জন্মাষ্টমী 1973 জন্মাষ্টমীতেই মন্দির মানে উদ্বোধন হবে, ওই কথা বলতে বন্ধ হয়ে গেছে, মানে মোটামুটি বুঝে গেছে এটা হবে না। আর তাও প্রভুপাদ কিছু ওনাকে অসন্তুষ্টি ব্যক্ত করে নেই ওনার সামনে। আর উনি বলেছে ওনাকে প্রশংসা মানে ওনাকে এনকারেজ করতে, উৎসাহ দিতে কন্টিনিউ করেছে কি যে কোনোভাবে করুন, চেষ্টা করুন। প্রভুপাদ ফাইনালি বলেছে ঠিক আছে, ও জন্মাষ্টমীতে তো হয়নি, ওই বিষয়ে নিয়ে কিছু বলে নেই, বলছে আমি এই কার্তিক মাসে মানে লাস্ট কার্তিক মাসে এসেছেন, এখন এই কার্তিক মাসে আমি আসবো, কমসে কম আমার এক রুম যদি করে দেয় কনস্ট্রাকশন, তাহলে আমি এসে থাকতে পারবো, এতটুকু আপনি করে দেন। তো প্রভুপাদ যখন এসেছেন মানে আসবে, কিন্তু এখন সময় আছে, তাও মানে ওখানে কিছু ওনার রুম কনস্ট্রাকশনের জন্য কাজ কিছু হয় না, যেরকম চলছে ওনার এক রুমও হবে না যে পর্যন্ত প্রভুপাদ আসবে, যে সময় প্রভুপাদ আসবে। আর প্রভুপাদ এসেছেন আর কাজ হয়নি ওখানে, এখনই ওনার রুম কনস্ট্রাকশন শুরু হতে পারেনি। তো প্রভুপাদ গিয়ে একটা ওনার বন্ধুর বাড়িতে থেকেছেন। তাও এতগুলো হয়েছে, তাও গুরুদাস প্রভুকে প্রভুপাদ ওখান থেকে মানে ওই সেবা পদ থেকে সরিয়ে দেয়নি। ওনাকে একটু বুঝাচ্ছে কিভাবে সেবা করতে হবে, কাজ করতে হবে, মানে সব কিছু ওনাকে বুঝিয়ে চেষ্টা করছে ওনার মাধ্যমে কাজকে শেষ করার জন্য। আর ওখানে প্রভুপাদের জিবিসি সেক্রেটারি ভারতে তমল কৃষ্ণ মহারাজকে উনি বলেছেন এই বৃন্দাবনের জন্য আপনাকে একটু আর ফান্ড আনতে হবে, লাগবে। আমি এখানে এসেছিলাম বৃন্দাবনে, প্রভুপাদ লিখেছেন, কিন্তু এখানে তো ওরা বলছে কি টাকা ফান্ড আসছে না, তাহলে কিভাবে কনস্ট্রাকশন কাজ করতে পারবো।
তেজস প্রভু রিপোর্টে বলছে কি 3 মাসে শুধুমাত্র 5,000 টাকা এসেছেন ফান্ড, হ্যাঁ, আর কিছু নেই। তাহলে এইরকম যদি টাকা আসে ফান্ড, তাহলে কীভাবে কনস্ট্রাকশন হবে? হতে পারবে না। তো যে সময় প্রভুপাদ ওখানে এসেছেন, প্রভুপাদের মানে সমক্ষে সবাই প্রভুপাদকে দেখে প্রেরণা পেয়ে একটু ওখানে প্যান্ডেল করে একটু ভাগবত কথা আয়োজন করেছেন, হ্যাঁ, সুন্দরভাবে। ডেইলি 50 লোক আসতেন, কথা শুনতেন, যেতেন, বিকেলবেলা প্রভুপাদ লেকচার দিতেন। প্রভুপাদের খুব ইচ্ছা ছিল এখানে মন্দির করবই করব। আর যত ভক্ত ছিল বৃন্দাবনে, ওনাকে নিয়ে প্রভুপাদ ভেবেছেন মন্দির করব। আর প্রভুপাদ বলেছে তারপর ভক্তকে যাওয়ার আগে, ঠিক আছে এই জন্মাষ্টমীতে হয়ে নেই, নেক্সট পরবর্তী বছরের জন্মাষ্টমী পর্যন্ত আপনারা কিন্তু কনস্ট্রাকশন কাজ করে নিন, আমি চাই মন্দির উদ্বোধন নেক্সট জন্মাষ্টমীতে হয়ে যাবে। তারপর ওখানে যে সুরভি কনস্ট্রাকশন ইনচার্জ ছিল, উনি কনস্ট্রাকশনের কিছু কাজ করেছেন, কিন্তু এত বড় কাজ, মানে এত মন্দিরে এখানে অনেক ডিজাইন আছে, এত কাজ উনি কোনো দিন আগে করেননি। তাও উনি খুব কষ্ট করছে, চেষ্টা করছে, কিন্তু ওনার ভয় ছিল কি আমি এই প্রভুপাদ যে সময় দিচ্ছে তার ভিতরে কি আমি করতে পারবো কি না। আর তেজস প্রভু ভাবছে কি এত টাকা লাগবে, অত টাকা আমরা কি অ্যারেঞ্জ করতে পারবো কি না ওই সময় পর্যন্ত। কিন্তু গুরুদাস প্রভু খুব কনফিডেন্ট ছিল, উনি প্রভুপাদকে বলছে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, যে টাইম দিয়েছে তার মধ্যে আমরা করে নেব। হ্যাঁ, বাকি সব তো কনফিডেন্ট ছিল না। আর সুবল প্রভু আরেকজন ছিল, উনি একজন ওখানে বলছে আমি বৃন্দাবনে যদি থাকতে চাই তাহলে আমি একটা কন্ডিশনে থাকবো, এখানে এই সব ম্যানেজমেন্টে সেবা করতে চাই না, আমাকে শুধু জব করার জন্য ছেড়ে দেন, আমি বৃন্দাবনে কোনো ভিতরে ঝাড় ভিতরে গিয়ে আমি জব করতে চাই। হ্যাঁ, আর উনি ওখান থেকে চলে গেছে পাশ্চাত্য দেশে। হ্যাঁ, মানে উনি বুঝতে পারেন কি এখনই বৃন্দাবনে থাকা মানে ইস্কনে অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তো পরিশ্রম উনি করতে চায় না, কেন, কিন্তু এখানে কৃষ্ণের যদি এখানে সেবা করতে হয় কৃষ্ণের মানে, তাহলে ভক্ত প্রভুপাদের এরকম আদেশ মেনে সেবা করতে হবে। তো ফেব্রুয়ারি 1974 যখন প্রভুপাদ পাশ্চাত্য দেশে বিভিন্ন জায়গাতে ট্রাভেলিং করছে, লস অ্যাঞ্জেলেসে ছিলেন, উনি গুরুদাস প্রভুকে লিখেছেন কি আমি একটু বৃন্দাবনে আসতে চাই, যে মুহূর্তে আপনি একটু থাকার জন্য একটা ঘর রেডি করে দেন আমি আসতে চাই, ওনাকে একটু চিঠিতে লিখেছেন। হ্যাঁ, তো গুরুদাস প্রভু জিজ্ঞাসা করেছেন, গুরুদাস প্রভুকে প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন তাহলে কখন রেডি হবে ঘর আমার, তাহলে আমি আসতে পারবো। তাহলে গুরুদাস প্রভু সুরভি প্রভুকে জিজ্ঞাসা করেছেন কনস্ট্রাকশন যে দেখছে, আচ্ছা প্রভুপাদ আসতে চাই, ওনার ঘর কি কত সময় মধ্যে রেডি হয়ে যাবে? উনি বলছেন 1 মাস লাগবে। তো প্রভুপাদকে গুরুদাস প্রভু কী করেছেন, আচ্ছা 1 মাস বলছেন না উনি, আমি একটু কম করে বলে দেবো, প্রভুপাদকে বলছেন 3 সপ্তাহে রেডি হয়ে যাবে প্রভুপাদ। তখন প্রভুপাদ বলেছেন ঠিক আছে তাহলে আমি 2 সপ্তাহে চলে আসবো, আপনি রেডি করে দেন, এরকম বলে দিয়েছে। তারপর প্রভুপাদ চলে এসেছেন 2 সপ্তাহ পরে, কিন্তু আর প্রভুপাদ যে সময় এখানে এসে মানে প্রভুপাদ এখানে আসবে ওই সময় পর্যন্ত কোনো ছাদ রেডি হয় নেই। হ্যাঁ, শুধুমাত্র দিওয়াল করে দিয়েছে আর ফ্লোর কিছু হয় নেই। তো দেখেছে এখনই প্রভুপাদ 2 সপ্তাহের মধ্যে আসবে, তো অনেক কাজ বাকি আছে। তো উনি লেবারকে নিয়ে 2 লেবারকে নিয়েছেন, হ্যাঁ, দিন ও রাত্রিবেলা আলাদা আলাদা 2 লেবারকে লাগিয়ে কাজ শেষ করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে সব ছাদ ফ্লোর তো কমপ্লিট হয় নাই, ইট লেগে দিয়েছে ফ্লোরের, ইট নিয়ে গরুর গোবর লাগিয়ে মিটি দিয়ে একটু উপরে কিছু বিছিয়ে দিয়ে কাভার করে দিয়েছে, আর উপরে প্লাস্টার করে দিয়েছে ওয়ালকে। কিন্তু এই পর্যন্ত ওখানে একটু জাস্ট কমপ্লিট করেছে প্রভুপাদ এসে, এখনই মানে এটা ড্রাই হয়নি, মানে এখনই শুকিয়ে নেই, সম্পূর্ণভাবে শুকিয়ে নেই। হ্যাঁ, ওই রকম ছিল। তাও প্রভুপাদ এসেছেন, আর ওই সময় তো ঠান্ডার সময়, আর ওয়েদার ঠান্ডা ছিল, আর ওখানে ভিতরে তো কোনো গরম করার কোনো ব্যবস্থাও
ছিল না, হিটার মিটার কিছু ছিল না, মানে খুব ঠান্ডা ভিতরে। তাও প্রভুপাদ এসেছেন, প্রভুপাদ বলেছেন আমি এখানে থাকবো, যেহেতু আমার ঘর হয়েছে এখানে, ইসকনের নিজের ঘর হয়েছে, ইসকনের নিজের ঘর, তাহলে বাইরে কেন থাকবো, আমি এখানে থাকবো। যদি এখানে কম মানে সুবিধা আছে, তাও প্রভুপাদ ওখানে থেকেছেন। আর প্রভুপাদ এসেছেন আর ওনার ঘরে বসেছেন, আর ওনার এরকম ডেস্ক আছে, টেবিল সামনে, সব ভক্তরা বসেছেন। তো প্রভুপাদ খুব খুশি ছিল কি ফাইনালি ভক্তরা একটা ঘর রেডি করে দিয়েছে। হ্যাঁ, আর প্রভুপাদ বলেছেন এরকম যদি আপনারা কষ্ট করবে, যেরকম ঘর করার জন্য যত পরিশ্রম করেছেন ওইরকম যদি পরিশ্রম করবে, পরবর্তী জন্মাষ্টমী পর্যন্ত আপনি মন্দির কনস্ট্রাকশন কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, তারপর প্রভুপাদ আসার পরেই ওই ঘর থাকতেই মানে ঠান্ডা লেগে গেছে প্রভুপাদকে। হ্যাঁ, তো তাও প্রভুপাদ ওই ঘর থেকে অন্য ঘরে কোনো জায়গাতে শিফট, কোনো জায়গাতে যায়নি, বলেছে এটা আমার প্রথম ঘর, এখানে আমি এখানে থাকবো। তো একটু মানে অসুবিধা ছিল ওই ঘরে থাকতে, তাও প্রভুপাদ ওখানে বসে মানে ওখানে বাস করেছেন। আর অনেক লোক প্রভুপাদের সাথে মানে ভেট করতে, দেখা করতে আসতেন, কথা বলতেন, প্রভুপাদ ওনার সাথে কথা বলতেন, ওই ঘরে বসে কথা বলতেন অনেক ঘন্টা। হ্যাঁ, আর বিকালবেলা উনি ওখান থেকে লেকচার দিতেন, কীর্তন করতেন, সব ওই ঘর থেকে করতেন। তারপর প্রভুপাদে ওখানে বৃন্দাবনে প্রভুপাদকে একটা প্রবলেম ফেস করতে হয়েছে। গুরুদাস এসে বলেছেন কি যে মিস্টার এস, যেরকম বম্বেতে কিছু সমস্যা হয়েছে, এখানে কিছু সমস্যা হয়েছে। মিস্টার এস এখানে যে এই জমিকে দান করেছেন ওই সময়, উনি এখনই ওনাকে বলেছে, গুরুদাস এসে বলেছে কি মিস্টার এস বলছে কি এই যে মন্দিরের সামনে যে এন্ট্রেন্স আছে, রোডের উপরে এন্ট্রেন্স যে আছে, ওই এন্ট্রেন্সে যে 50 ফিট জমি উনি ফিরে নিতে চায়। যে জমি দান করে দিয়েছে 50 ফিট জায়গা উনি নিয়ে নিতে চায়। কেন? উনি বলছে কি আপনারা কনস্ট্রাকশন খুব তাড়াতাড়ি করছে না, স্লো করছে, সেই জন্য আমি নিয়ে নেব। আর ওটা আমি তো কোনোদিন ওটা আপনাকে দেওয়ার জন্য ভাবিনি, ওই সামনের জায়গা, ওটা আমি ভেবেছিলাম দোকানকে দিয়ে দেবো, দোকানকে মানে দিয়ে দেবো, ইয়া পেট্রোল পাম্প বানিয়ে দেবো ওখানে, এরকম ভাবছি। এটা প্রভুপাদ শুনে অবাক হয়ে গেছে, আরে তো এইরকম উনি যদি সামনে জগা দেয় নেই, আমরা তো মন্দিরে সব প্ল্যান করেছি কনস্ট্রাকশনে, যে সামনে সব জায়গা উনি ওখানে দোকান করে দেবে, তাহলে কেমন দেখবে মন্দির সামনে থেকে তো পুরো ভিউ, আমরা তো এত বড় ডিজাইন করে সুন্দর করছে, মানে সব নষ্ট হয়ে যাবে, ভিউ দেখতেই পারবে না মন্দিরকে বাইরে থেকে। তাহলে এত কষ্ট করে এত ডিজাইন করে এত বড় মন্দির করে লাভ হবে না, বেকার হয়ে যাবে। তো প্রভুপাদকে পছন্দ হয়নি। তো প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করে জেনেছেন কি এই পর্যন্ত গুরুদাস এই জমির ডিড যে কাগজপত্র ওই ব্যক্তি থেকে পায়নি। উনি বলে দিয়েছে জমিন আমি আপনাকে দান দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কাগজপত্র ওনার হাতে দেয়নি। তো প্রভুপাদ এটা শুনে খুব ডিস্টার্ব হয়ে গেছে। বলছে আরে বাবা আরেকটু এখানে সমস্যা, বড় সমস্যা বম্বের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও প্রভুপাদ এখানে একটু শান্তভাবে এখানে কাজ করছে। গুরুদাসকে বলেছে আপনি গিয়ে সঙ্গে সঙ্গে আগে এই ডিড এই রেজিস্ট্রার থেকে গিয়ে, ল্যান্ড রেজিস্ট্রার থেকে গিয়ে এই কাগজপত্র নিয়ে আসুন। তারপরে খুব তাড়াতাড়ি আমার এই যে জমির বাউন্ডারি আছে, পুরো বাউন্ডারি কোনো ওয়াল নেই, বাউন্ডারি কোনো ওয়াল করে নেই এই পর্যন্ত, আপনি বড় হাই ব্রিক ওয়াল মানে উচ্চ হাইটে বাউন্ডারি ওয়াল করে দেন তাড়াতাড়ি। হ্যাঁ, প্রপার্টি আমার যত সম্পত্তি আছে। প্রভুপাদ তারপর মিস্টার এসকে চিঠি লিখেছেন, কিন্তু ওই সময় মিস্টার এস বৃন্দাবনে ছিল না, উনি বাইরে গেছে কোনো জায়গাতে। কিন্তু উনি চিঠি লিখেছেন ওনাকে, মানে চিঠি করে দিয়েছে কি, চিঠিতে উনি পাঠিয়ে দিয়েছে কি হরে কৃষ্ণা প্রভুপাদ এখনই বৃন্দাবনে আছে, হ্যাঁ 13 তারিখ পর্যন্ত বৃন্দাবনে থাকবে, আপনি তাড়াতাড়ি আসুন। আর সামনে জগার যেরকম আপনি আগে মানে কথা দিয়েছেন দেব, ওই বিষয়ে একটা আলোচনা করে সেটেল করে দেব। তো মিস্টার এস উনি চিঠি পেয়েছেন প্রভুপাদের, উনি চিঠি বাপাস মানে উনি লিখেছেন, প্রভুপাদকে উত্তর দিয়েছেন।
ওই সামনে মন্দিরের সামনের জায়গা যে আছে ওই জমির, ওটা আমি অন্য কাজে লাগাবো, যেরকম আমি আগে থেকে ভেবে রেখেছিলাম। তো প্রভুপাদ এটা শুনে ভেবেছে, বাবা আর একটু বম্বের মতো ঘটনা এখানে হয়ে যাবে কি। কিন্তু প্রভুপাদ এই মিস্টার এসের ভাব দেখে বুঝে গেছে এখানে আমার খুব আর্জেন্ট এমার্জেন্সিভাবে তাড়াতাড়ি কনস্ট্রাকশন কাজ করতে হবে। হ্যাঁ, আগে তো বাউন্ডারি ওয়াল করার জন্য বলে দিয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ, যদি এই পর্যন্ত যদি আমরা অলরেডি মন্দির কনস্ট্রাকশন যদি হয়ে যেতে তাহলে তো অনেক কিছু এইরকম কথা বলার প্রশ্নই উঠতে না। হ্যাঁ, এখনই তো আবার উনি চাইছে আমার জমি ফিরে দেবেন, যেহেতু এখনই মন্দির কনস্ট্রাকশন হয়নি তো ফিরে দেন। তো প্রভুপাদ দেখছে কি এখানে মানে কেন এত জোর দিচ্ছে তাড়াতাড়ি করুন কনস্ট্রাকশন, তাড়াতাড়ি করুন, ভক্তকে এখনই ভক্তরা বুঝছে ও এটা মানে প্রভুপাদ এত জোর দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য, এখনই তো খুব দরকার তাড়াতাড়ি করা। মানে কৃষ্ণা প্রচার করার জন্য চেষ্টা করছে, কিন্তু মায়ার ছেলে অপোজিশনে আছে রেডি অল টাইম বাধা দেওয়ার জন্য। আর যদি ভক্তরা একটু আলস করে দেয় তাহলে অনেক লস হয়ে যাবে। তো এখনই ওরা বুঝেছে কেন তাড়াতাড়ি কনস্ট্রাকশন করতে হবে। আর এখনই তো কোনো প্রশ্ন নেই আর মানে ডিলে করা, এগুলো তো তাড়াতাড়ি করতে হবে। যেহেতু যদি মন্দির নেই এখানে, মানে বৃন্দাবনে ইস্কনের কোনো অস্তিত্ব নেই, সেন্টারই নেই। হ্যাঁ, এখানে যদি হয় না তাহলে কখন আবার হবে জানি না। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে একটু বন্ধু ছিল ওনার, কলকাতায় ওনাকে লিখেছেন, চিঠি লিখেছেন কলকাতায়। এই মিস্টার কে আরেকজন ছিল, আর হ্যাঁ উনি বলছে কি মিস্টার, হ্যাঁ এই যে ওনার একটা বন্ধুকে লিখেছেন, এই মিস্টার এস যে ছিল, মিস্টার এন আরেকজন ছিল, উনি ছিল এই জমি যে দিয়েছে ওনার ভাই। তো ওনার প্রভুপাদ ওনার বন্ধুকে লিখেছেন, আপনি গিয়ে একটু ওনার ভাইয়ের সাথে কথা বলুন, এখানে এরকম উনি জমি দান করে দিয়েছে আপনার ভাই, আবার এখন ফিরও চাইছে। এটা তো উনি বলেছেন ওই দিন, এই শ্রীমতী রাধারানীর ইচ্ছা, সেই জন্য আমি রাধারানীকে সন্তুষ্ট করার জন্যই আমি রাধারানীর মন্দির করার জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম রাধারানীকে উনি ভগবানকে জমি দিয়ে আবার ফিরে নিতে চায়, এ তো ঠিক নেই। ওনাকে বুঝান এটা খুব আর্জেন্ট, কেননা আমরা অলরেডি এখানে অনেক কনস্ট্রাকশন কাজ করে নিয়েছে, তো সেই জন্য আমাকে এটা খুব দরকার ইমিডিয়েট সমস্যাকে সমাধান করা। তো মিস্টার এস তো ওই সময় বৃন্দাবনে ছিলেন না, উনি বাইরে ছিলেন। হ্যাঁ, তো প্রভুপাদ ভেবেছেন এই ঠিক তাড়াতাড়ি কাজ করতে হবে। ওনার ভাইয়ের সাথে কথা বলেছেন আর ওনার লয়ারের সাথে কথা বলেছেন। হ্যাঁ, তারপর বলেছেন ওনাকে, দেখুন যেই শ্রীমতী রাধারানীকে আপনি জমি দিয়েছেন আবার ফিরে নেওয়া যাবেন না। তো সবাই যে ওনার ভাই লয়ার সবাই এগ্রি করেছেন, হ্যাঁ হ্যাঁ একবার যদি জমি আপনাকে দান করেছে আবার ফিরে নেওয়া তো ঠিক নেই। ওরা রাজি হয়েছে প্রভুপাদের সঙ্গে। তো এখনই প্রভুপাদ দেখেছে ওরা তো রাজি হয়ে গেছে, ওনার বন্ধু লোক এখানে যে ওনাকে রেখেছে লয়ার ওনার ভাইকে দেখাশোনা করেন, ওরা তো রাজি হয়ে গেছে, তাহলে আমাকে এখনই কাজ মেটাতে হবে। সঙ্গে সঙ্গে 12 ফুট ওয়াল, বাউন্ডারি ওয়াল করে দিয়েছে। তো প্রভুপাদ ওখানে ভোরবেলা একদিন 4টের সময় উঠেছেন, আর উঠে ওনার ডেস্কের ওখানে বসে শ্রীমদ্ ভাগবতম খুলে দেখছে। তারপর ওই সময় খুব ঠান্ডা ছিল, প্রভুপাদ চাদর টাদর সোয়েটার টেটার সব নিয়ে পড়ে বসেছেন ভাগবতম নিয়ে। আর প্রভুপাদের সেবক ছিল ওই সময় সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ, যে বই লিখেছেন, উনি ছিলেন প্রভুপাদের সেবক, ওই সময় সেক্রেটারি সেবক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট। তো প্রভুপাদের উনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আর উনি জাস্ট প্রভুপাদের ঘরের বাইরে বসে আছে। তো প্রভুপাদ ওনাকে ডেকেছে। প্রভুপাদের কাছে বেল ছিল, বেল করে উনি ডেকেছে, উনি চলে এসেছেন। তো প্রভুপাদ এর কাছে আসতেই সামনে বসেছেন, প্রভুপাদ বলেছেন বসুন।
প্রভুপাদ একটু চিন্তা করে বলেছেন, আচ্ছা আপনি গিয়ে একটু কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইকে নিয়ে আসুন। তো উনি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে প্রভুপাদ বলেছেন, ঠিক আছে, আপনি ওই বই থেকে রাজা নৃগ, এক রাজা আছে রাজা নৃগ, ওনার কাহিনী পড়ুন। তো উনি প্রভুপাদ কি আমি জোরে পড়বো? হ্যাঁ জোরে পড়ুন। তো প্রভুপাদ চোখ বন্ধ করে কাহিনী শুনছে, আর কিছু নেই। উনি পড়তে শুরু করেছেন সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ। আর উনি পড়তে পড়তে দেখেছে কি প্রভুপাদ কিছু বলছেন না, আর কিছু চোখও খুলছেন না, আর সাইলেন্ট আছে। তো প্রভুপাদ, ঠিক আছে প্রভুপাদ শুনতে হতে, আমি জানি না কেন সাইলেন্ট আছে। উনি কথা বলতে শুরু করছে, কন্টিনিউ। আর কথা কি, একটা খাতানে একটা ইম্পর্টেন্ট ঘটনা এসেছে। ওই কথার মেন যে সার আছে এখানে লিখেছে, এই রাজা ছিল নৃগ। রাজা নৃগ উনি একবার এক ব্রাহ্মণকে কিছু গরুকে দান করেছেন, কিছু গাভীকে দান করেছেন। আর একদিন কি হয়েছে, ওই মানে অনেক ব্রাহ্মণ ছিল, এক ব্রাহ্মণকে এত গাভী দান করে দিয়েছে। আর এক গাভী, অনেক গাভী দান করেছে এক ব্রাহ্মণকে। এক গাভী রাজা দেখে নেই, কিন্তু এক গাভী ভুল করে ওখান থেকে অন্য ব্রাহ্মণের গাভীর মিশে গেছে। না, অন্য গাভীর, ওই রাজার যে মেন গরু ছিল, রাজার মেন বাবা ফিরে চলে গেছেন একটা গাভী। ওটা রাজা জানতেন না, না জানিয়ে আবার কিছু গরুকে আরেকটা ব্রাহ্মণকে দিয়েছেন, তার মধ্যেও গরু ছিল। তো প্রথম ব্রাহ্মণ দেখেছে আমার একটা গরু মিসিং, আর ওই ব্রাহ্মণের ভিতরে চলে গেছে। রাজা ওনাকে আবার দান করেছেন। জয় শ্রী শ্রী রাধা মাধব কে, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো যখন রাজা এরকম ভুল করে অনেকে না আনজানে না জানিয়ে উনি আরেক ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে, তো প্রথম ব্রাহ্মণ এসে রাজাকে বলেছেন, আপনি আমাকে যে দান করেছেন গরুকে, আবার ওনাকে দান করে দিয়েছে আপনি, এটা তো ঠিক নেই, আমাকে ওটা দিয়ে দেন, ফেরত দেন, আপনি ভুল করেছেন। তো রাজা বলে ঠিক আছে, ও ব্রাহ্মণকে বলেছেন। উনি বলছেন না, আপনি তো একবার দান করেছে, ব্রাহ্মণকে তো আবার নিতে হবে না, আমি দেব না। তো রাজা বলেছেন ঠিক আছে, দেখুন আপনার যে কেউ ব্রাহ্মণ আছে, যদি উনি বলেছেন উনি দিচ্ছে না ওটা গরু, ওই গরুর মানে হ্যাঁ ও গরুর জায়গাতে আমি আপনাকে 1 লাখ গরু দিয়ে দেবো, ঠিক আছে? বলছেন না, আমাকে ওটাই গরু চাই। তারপরে এই ব্রাহ্মণকে বলছেন, আরে ও এক গরু আমাকে দিয়ে দেন, আমি আপনাকে 1 লাখ গরু দিয়ে দেবো। কিন্তু ওই ব্রাহ্মণ বলছে না, আমি দেবো না, আমাকে ওই গরু চাই। তো রাজা তো দুইজনকে সন্তুষ্ট করতে পারেনি, আর দুইজন খুব মানে ডিস্টার্ব, মানে ওই ব্রাহ্মণ এই ব্রাহ্মণ ফেরত দেয়নি, তো এই ব্রাহ্মণ খুব ডিস্টার্ব হয়ে ওখান থেকে চলে গেছে। তারপর এই ভুল যে করেছেন রাজা, এই ভুলের কারণে তার কর্ম ফল, মানে এটা ভুল হয়ে গেছে। এরকম ব্রাহ্মণ থেকে একটা গরু দান করে আবার নিয়ে ওটা অন্যকে দান করেছে, না জানে করেছেন, তাও এটা ভুল হয়েছে। সেই কারণে মনু সংহিতার আছে নিয়ম, এরকম যদি কোনো ব্রাহ্মণের সম্পত্তিকে যে কোনো পরিস্থিতিতে যদি নেয়, ইভেন সরকার গভর্নমেন্ট ব্রাহ্মণের সম্পত্তিকে হাত দিতে পারবেন না, মনুর নিয়ম আছে। তো এখানে রাজা তো ওনাকে একবার দান করেছে, ওনার সম্পত্তি হয়ে গেছে, আবার ওনাকে ওখান থেকে নিয়ে অন্যকে দিয়েছেন। তো সেই জন্য রাজা পরবর্তী জীবনে একটু লিজার্ড মানে চিপকলি কি টিকটিকি হয়ে গেছে এইরকম। তো এটা স্টোরি পড়েছেন। তারপর ওই প্রভুপাদের যে সার্ভেন্ট ছিল সৎস্বরূপ মহারাজ, উনি জানতেন না কেন প্রভুপাদ এই স্টোরি এখনই ভোরবেলা উঠে হঠাৎ করে ওনাকে ডেকে পড়ুন বলেছেন। ওনাকে এরকম কোনো দিন করেননি, হঠাৎ করে করেছেন। উনি ভেবেছেন কি আমি কিছু ভুল করেছিলাম, ভুল করে আমি কি কিছু চুরি করেছিলাম কি আমার কোনো ব্রাহ্মণের সম্পত্তি, হ্যাঁ এবং আমি তো কোনো দিন কিছু চুরি করিনি। তারপর ওনার মনে পড়েছে, আরে প্রভুপাদকে তো অনেক লোক গিফট করে, তো অনেক জিনিস প্রভুপাদ তো অনেক জায়গাতে যায়, কেউ না কেউ কিছু না কিছু ওনাকে গিফট দেয়। তো উনি মনে পড়েছে আমি প্রভুপাদকে না বলে প্রভুপাদের একটা সক্স
ওই সময় খুব ঠান্ডা ছিল, তো উনি তো সার্ভেন্ট, তো প্রভুপাদ যা কিছু পায় ওখানে ওনাকে দিয়ে দিয়ে উনি রেখে ওনার সামান সব কিছু দেখাশোনা করে। তো আমি ঠান্ডা লাগছিল, আমার পায়ে খুব ঠান্ডা ছিল, আমি প্রভুপাদকে না বলে একটা কেউ দিয়েছেন সামান্য সক্স ছিল, ওটা আমি নিয়ে পড়ে নিয়েছিলাম, ভেবেছিলাম এটা প্রভুপাদকে লাগবে না, আমি তো না বলে প্রভুপাদকে নিয়ে নিয়েছিলাম। সেই জন্য প্রভুপাদ জেনে কি আমাকে এরকম বলছে এসে এটা চ্যাপ্টার পড়ুন, খুব ভয় পেয়ে গেছে আর খুব লজ্জা পাচ্ছে ভিতর থেকে। তারপর স্টোরি কথা কমপ্লিট করেছে, শেষ হয়ে গেছে, পুরো চ্যাপ্টার স্টোরি পড়ে দিয়েছে। তারপর প্রভুপাদ এখনই চোখ খুলছেন না, কিছু বলছেন না, উনি বুঝতে পারছেন কি প্রভুপাদ ঘুমিয়েছে কি না, আমি তো কিছু কি করব। 5 মিনিট হয়ে গেছে, উনি কমপ্লিট করে দিচ্ছে কথা বলতে, প্রভুপাদ কিছু বলছেন না, চোখ বন্ধ করে এরকম বসে আছে। তারপর 5 মিনিট পরে প্রভুপাদ বলেছেন, ঠিক আছে, 5 মিনিট পরে প্রভুপাদ বলছেন ঠিক আছে, আপনি এই চ্যাপ্টার নিয়ে একটা টাইপ করে দেন, টাইপ করে নিয়ে আসুন পেপারে। তো ঠিক আছে, ওখান থেকে উঠে আরেকটা ঘরে চলে গেছে যেখানে টাইপিং করার জন্য। কিন্তু উনি বুঝতে পারেননি এই স্টোরিকে কেন প্রভুপাদ আমাকে পড়তে বলেছেন আগে, তারপর টাইপ করার জন্য কেন বলেছেন, কি কারণে। তারপর কিছু সময় পরে উনি প্রভুপাদ টাইপ করে নিয়ে এসেছেন। তো তারপর প্রভুপাদ ওনাকে ডেকে বলেছেন একটা আমাকে চিঠি লিখতে হবে। তো আপনার जो पैड पेपर नोटपैड और पेन নিয়ে আসুন। তো নিয়ে এসেছেন, প্রভুপাদ বলেছে আমি বলবো মিস্টার এস কে একটা চিঠি লিখতে হবে, আপনি লিখুন। তো প্রভুপাদ বলেছেন মিস্টার এস কে এই বিষয় নিয়ে আপনি জমি দান করেছেন, হ্যাঁ আপনি আর আপনার ইচ্ছানুসারে আপনি জমিকে দান করেছেন, এখনই আপনি বলছে আবার বলছে 50 ফুট জমি ফিরে নিতে চায় আপনি। তারপর মিস্টার এস কে বলেছেন দেখুন আপনি আগে যেরকম আপনার এগ্রিমেন্ট ছিল তার হিসাবে আপনি পুরো জমি রাধারানীকে দেব বলে দিয়ে দিয়েছেন, কিন্তু এখনই আপনি এইভাবে কিভাবে নিতে পারেন, এটা ঠিক নেই। হ্যাঁ, এই জিনিসকে আপনি ভেবে দেখুন। এই সম্বন্ধে আমি শ্রীমদ্ ভাগবতম থেকে একটা কথা আছে, ওটা আমি এই লেটারের সঙ্গে পিন করে দিচ্ছি, এটা পড়ুন। এই কথা রাজা নৃগের কথা আছে, এই কথা পুরো পড়ে তারপর ভেবে দেখুন আপনি তাহলে কি গতি হবে আপনার, এরকম যদি করলে কি গতি হবে। তারপর প্রভুপাদের যে সার্ভেন্ট ছিল উনি খুব চিন্তামুগ্ধ হয়ে গেছে, এটা তাহলে মানে আমার জন্য বলে নেই, এটা আমি যে শর্ট স্টোরি করেছিলাম তাই জন্য বলে নেই, এই জমি ব্যাপার নিয়ে প্রভুপাদ এরকম কথাকে এখনই বলেছেন। তাও উনি ভেবেছেন কি এরকম আমাকে না জানিয়ে প্রভুপাদের আমার গুরু মহারাজের জিনিসকে ব্যবহার করা ঠিক নেই, এটা তো আমি ভুল করেছিলাম, আর এরকম কোনো সময় আমি তো গুরু মহারাজ কেন এরকম করেছে, আমাকে প্রভুপাদ এরকম করছে এটা আমি কি বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা বুঝতে পারবো না কেন উনি আমাকে এরকম বলেছে। এরকম প্রভুপাদের সাথে অনেকে প্রভুপাদের সেবক সেক্রেটারি জিবিসি ছিল, কিন্তু ওরা সম্পূর্ণভাবে প্রভুপাদকে কোনো সময় প্রভুপাদ কী চিন্তা করছে, কি ভাবছে, কেন বলছে ওটা বুঝতে পারতেন না। তো এইভাবে তারপর সতগুরু মহারাজ টাইপ করে ওই চিঠিকে লাগিয়ে দিয়ে দিয়েছে। তো তারপর প্রভুপাদ ওখান থেকে ওনার ঘর থেকে বাইরে গিয়েছেন, মানে ভোরবেলা থেকে এখনই তো সূর্যোদয় হয়ে গেছে। তো প্রভুপাদ গিয়েছেন, মর্নিং ওয়াকে যায় ডেলি, তো মর্নিং ওয়াকে গিয়েছেন। আর ওনার সঙ্গে যাচ্ছে ভক্তরা, একজন কমপ্লেন করেছে এক ভক্ত, প্রভুপাদ এখানে কারেন্ট বারবার চলে যায়, পাওয়ার কাট বারবার হয়। এই ভারতে এরকম সমস্যা বেশি আছে, আমার ওখানে পাশ্চাত্য দেশে এরকম সমস্যা নেই, ওখানে খুব ডেভেলপ। হ্যাঁ, কিন্তু ভারতে আধ্যাত্মিক বিষয়ে ভারত খুব ডেভেলপড, কিন্তু জড়জগতিক ক্ষেত্রে পাশ্চাত্য দেশ খুব ডেভেলপ। তো প্রভুপাদকে বলেছেন তাহলে দুটো জিনিসকে একসাথ করে ভালো হবে,
তো প্রভুপাদ বলে হ্যাঁ এটাই আমি করছি, হ্যাঁ এটাই আমার মিশন, দুই জিনিসকে আমি একসাথে নিয়ে আসছি। তো তারপর প্রভুপাদ এরকম হেঁটে হেঁটে চেটিকারা গিয়েছেন, আর উনি রোড থেকে দিল্লি তরফে উনি হাঁটতে শুরু করেছেন। তো প্রভুপাদ বলতে শুরু করেছেন এই জাড়জগতিক যে সাইড আছে ক্ষেত্র জীবনে ওটাই দরকার। পাশ্চাত্য দেশে যেরকম মানে জাড়জগৎ যে উন্নতি করেছেন ওটাও প্রয়োজন আছে। যেরকম পাশ্চাত্য দেশে প্রভুপাদ বলেছেন আপনারা শেভিং করার জন্য একটা মেশিন তৈরি করেছেন, এরকম মানে অনেক জিনিস তৈরি করেছে ভালো, কিন্তু সব দুর্ব্যবহার করছে। সব জিনিস কেন ব্যবহার করছে? এত জিনিস সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, কেন ব্যবহার করছে? শুধু ইন্দ্রিয় উপভোগ করার জন্য, কিন্তু ইন্দ্রিয়ের সুখের জন্য আপনারা এত বুদ্ধি খাটাচ্ছে, এত জিনিসকে আবিষ্কার করছে, সব লাগাচ্ছে কাজকে ভোগ করার জন্য, শুধু ভোগ করার জন্য। মানে যেরকম একটা কুকুর, বিল্লি, বিড়াল কাজে ওই রকম আপনি কাজ করছে। তো সেই জন্য প্রভুপাদ এরকম বলেছে। তখন একটা ভক্ত বলেছে প্রভুপাদ তাহলে আমি, তারপর বলেছে এই বৃন্দাবন এই কৃষ্ণের ধাম এটা কীভাবে বুঝতে পারবো? আমি তো দেখছি বৃন্দাবনে অনেক রকম খারাপ জিনিস আমি দেখছি। তো প্রভুপাদ বলেছে আপনার ইন্দ্রিয় হচ্ছে অশুদ্ধ, খারাপ আছে, সেই জন্য সব কিছু খারাপ দেখছি। আপনি ওটা শুদ্ধ করতে হবে আগে। আপনাকে কৃষ্ণের প্রতি আপনার চোখে প্রেম, প্রেমাঞ্জন উচ্ছুরিত ভক্তি বিলোচনে না, আপনার তখনই প্রেম যদি আছে তখনই বৃন্দাবনকে ঠিকভাবে আপনি দেখতে পারবেন, দর্শন করতে পারবেন। এইভাবে আপনি বুঝতে পারবো না। তো প্রভুপাদ হাঁটে হাঁটে যায়, তো সবাই রাস্তায় জয় রাধে জয় কৃষ্ণ বলছে, কেউ কেউ প্রণাম করছে, কেউ দণ্ডবোধ প্রণাম করছে প্রভুপাদকে দেখে। সব প্রভুপাদ সবাইকে হরে কৃষ্ণ বলে যাচ্ছে। এখানে সকালবেলা ভোরবেলা, মানে সকালবেলা সূর্যোদয় হয়ে গেছে, আর অনেক পাখি আওয়াজ করছে, খুব সুন্দর। ওখানে চাষ চলছে, সব চাষি জমি ওখানে সব, আর ওখানে আখের চাষ হচ্ছে ওখানে সব। ওই জায়গা থেকে প্রভুপাদ যাচ্ছে, অনেক নিম গাছ ছিল ওখানে, অনেক গরু চলছে। এরকম 8 ঘন্টা প্রভুপাদ ওয়াকিং করে গিয়েছেন, তারপর ফিরে যে রুটে এসেছেন ওই রুটে ফিরে আসছে। তো ওই সময়ে প্রভুপাদ একটা বাবাজিকে দেখেছেন ওখানে। একটা বাবাজি ছিল, মানে সাদা বস্ত্র পরে বাবাজি একটু কিছু ওই কাঠ নিয়ে আগুন লাগিয়ে, ঠান্ডা তো সকালবেলা, তো উনি একটু গরম পাচ্ছে। প্রভুপাদ দেখে বলেছেন ষেট গোস্বামী অষ্টকম যে শ্রীনিবাস আচার্য রচনা করেছেন, ওখানে দেওয়া হয়েছে গোস্বামীর আসল লক্ষণ কি, আর খুব মহিমা গুণমহিমাকে ওনার প্রশংসা করেছেন। ওরা গোস্বামী অনেক উন্নত পদে ছিলেন, গভর্নমেন্ট সরকারের উন্নত পদে ছিলেন, কিন্তু ওরা সব পদ ত্যাগ করে বৃন্দাবনে এসে এইভাবে ওরা মানে গোস্বামী হয়ে এখানে কৃষ্ণকে, রাধারানীর, গোপী সবাই চিন্তা করে এখানে বই লিখেছে, অনেক সেবা করেছে। তো বৃন্দাবন যে কিছু আপনি এখানে দেখছেন, যা কিছু বৃন্দাবনে আছে ওটা সব আছে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর কৃপা। ওরা যে চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, সেই জন্য আজকে আমরা বৃন্দাবনে এটা দেখতে পাচ্ছি। তো প্রভুপাদ বলেছেন ওরা অনেক বই লিখেছেন, তাহলে গরিব মানুষ ও বই পড়ে বুঝতে পারে কৃষ্ণ ভক্তি কি আর কৃষ্ণ ভাবনামৃত হতে পারে। কিন্তু আজকে বৃন্দাবনে আমি দেখছি অনেকে এরকম রূপ গোস্বামীকে শুধু নাকাল করছে, ওনার মতো বেশ ধারণ করছে আর সিগারেট খাচ্ছে। সিগারেট খেয়ে শুধু মানে এরকম সাধুর বেশ করে সিগারেট খেয়ে তো আপনি কোনোদিন রূপ গোস্বামীর মতো বাবাজি হতে পারবেন না আপনি। সেই জন্য আমার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলেছেন আপনি ডাইরেক্ট বাবাজি হতে পারবেন না, দরকার নেই, আপনার ওই রকম যোগ্যতা নেই। আপনারা আস্তে আস্তে মানে ভক্তি করুন, আর ভগবানের জিনিসকে আগে শ্রবণের মাধ্যমে ভগবানের কথা আগে শ্রবণ করতে হবে। ডাইরেক্ট বাবাজি নেই, আগে ভগবানের কথা শ্রবণ করুন। আর এখানে যে বৃন্দাবনে বাস করছে, প্রভুপাদ বলেছেন যে বাস করছে বৃন্দাবনে, আস্তে আস্তে গোস্বামী মতো হতে হবে।
এখানে যাকেও আছে, গৃহস্থ আছে, সন্ন্যাসী আছে, সবাই এখানে একটু তপস্যা করতে হবে, 24 ঘন্টা ভগবানের কৃষ্ণের সেবায় মগ্ন হয়ে থাকতে হবে। তারপর প্রভুপাদ ওনার ঘরে ছিলেন, ওনার ঘরের ভিতরে গুণার্ণব ওনার সাথে কথা বলছে, আর ওনাকে জিজ্ঞাসা করছে বিল, অরিজিনাল বিল কোথায়? তো প্রভুপাদ বলছে, ওই গুণার্ণব প্রভু বলছে, প্রভুপাদ আমি ডুপ্লিকেট এখানে দিচ্ছি বিল, অরিজিনাল যে আছে ও সব আমার কাছে নেই, দিল্লিতে তেজস প্রভু আছে, ওনার কাছে আছে। এই সব আপনি ফালতু কথা বলছে। আমি এখানে প্রভুপাদ বলেছে কি আমি এখানে অডিট করছি, অডিটার, আমি এসি ভক্তিবেদান্ত স্বামী নেই, অডিটার বলছি আপনাকে, বুঝতে পারছেন আপনি? যদি অডিটার চাইবে বিল দেখতে, এই সব কথা বলে চলবে না, হ্যাঁ বেল দেখাতে হবে। মানে ওনাকে শেখাচ্ছে প্রভুপাদ কি সব ভালো করে মেনটেন করতে হবে বিল। তারপর সারাদিন প্রভুপাদ ডাকতো গুরুদাস প্রভুকে, সুরভি প্রভুকে, ইঞ্জিনিয়ারকে, কন্ট্রাক্টরকে, এরকম আরেকজন ছিল মিস্টার আলী বুকস, আর উনি একদম কন্ট্রাক্টর এক মোহাম্মদিন ছিলেন। তাও প্রভুপাদ ওনাকে মানে রিকোয়েস্ট করতেন ভালো করে সেবা করুন, ভগবানের মন্দির কনস্ট্রাকশন ভালো করে করুন, যদি সেবা করে ভগবান কৃষ্ণ আপনাকে কৃপা করবে। তো প্রভুপাদ এইভাবে ওখানে বলেছেন কি দেখুন টাকা নিয়ে কোনো সমস্যা নেই, টাকার ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে, আমি প্রত্যেক মাস $10,000 টাকা ব্যবস্থা করে দেব। হ্যাঁ, অনেক মন্দির আছে আমেরিকাতে, ওই মন্দির থেকে সব জায়গা থেকে আমি টাকা নিয়ে এসে ব্যবস্থা করে দেবো আপনাকে, কিন্তু যত পর্যন্ত মন্দির কনস্ট্রাকশন শেষ না হবে আমি প্রত্যেক মাস $10,000 টাকা পাঠিয়ে দেব, ঠিক আছে? তাহলে কি হবে? তখন যদি হবে তখন জিজ্ঞাসা করে যাবার গুরুদাসকে কি তখন যদি হবে কি জন্মাষ্টমী পর্যন্ত মন্দির কনস্ট্রাকশন কমপ্লিট হবে? তো গুরুদাস প্রভু বলছে হ্যাঁ অবশ্য হবে। তো এইভাবে মানে বৃন্দাবনের মন্দির নির্মাণের জন্য প্রভুপাদ এসে অনেক চেষ্টা করে মানে ফাইনালি এত ব্যবস্থা করে রেখেছেন। তারপর কিভাবে হবে কি হবে ওটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে এখানে রাখবো, এখানে আরতি হচ্ছে, তারপর কীর্তন হবে। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্ত বৃন্দ কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে।